মালয়েশিয়ায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন নারায়ণগঞ্জের সেলিম, কিন্তু চুক্তিপত্র অনুযায়ী কাজ না পাওয়ায় শেষ পর্যন্ত অসুস্থ হয়ে দেশে ফিরতে হয় তাকে। জীবন বাঁচানোর জন্য আমি টাকার মায়া ত্যাগ কইরা আমি দেশে বাংলাদেশে চলে এসেছি। আয়না করে মানুষের যেভাবে কষ্টতে রাখা হয়, ঠিক মালয়েশিয়ার প্রবাসী মানুষগুলি এই মনের কষ্টের ভিতরে আছে। এত যে একটা ধ্বংসরপত্র কইরা যামু তা কল্পনাও করি নাই। 2021 সালে বাংলাদেশ থেকে 5 লাখ কর্মী নেওয়ার চুক্তি করে মালয়েশিয়া, কিন্তু ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন, সাবেক 4 সংসদ সদস্য ও 25 এজেন্সি মিলে তৈরি করে সিন্ডিকেট। এর মধ্যে সাবেক এমপি নিজাম হাজারীর স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড, সাবেক অর্থমন্ত্রী ও সংসদ সদস্য আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনাল, সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল, এছাড়াও ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল এই সিন্ডিকেটের অন্যতম। তাতশ্রী আমিন এবং রুহুল আমিন স্বপন সাহেব এই সিন্ডিকেটের মূল ব্যক্তি ছিল এবং ওনারাই এটাকে নিয়ন্ত্রণ করেছে। 2016 সাল এবং 2022 সালের সিন্ডিকেশনে যে $3.5 বিলিয়ন বাংলাদেশের থেকে তারা শুধু মানি লন্ডারিং করছে। এই স্বপনের বিরুদ্ধে যারা নির্বাচন করতে চেষ্টা করছে আমাদেরকে ডিজিএফআই ধরে নিয়ে গেছে। মালয়েশিয়া যেতে সরকার 78,000 টাকা নির্ধারণ করলেও 5 থেকে 6 লাখ টাকা নেয় এই চক্র। কিন্তু অনিয়ম দুর্নীতির অভিযোগে গত মে মাসে বন্ধ হয়ে যায় শ্রমবাজার, ফলে টাকা দিয়েও যেতে পারেনি হাজারো শ্রমিক। তারা টাকা দিতে চায় 78,000 টাকা, কিন্তু আমরা টাকা দিই 6 লাখ। এখন তো আমরা নিঃস্ব হয়ে গেছি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে অনেক এজেন্সি কার্যক্রম বন্ধ রেখেছে, কেউ কেউ পালিয়েছে, কিন্তু এখনো পাওনা টাকার জন্য এজেন্সিগুলোতে ঘুরছেন শ্রমিকরা। টাকা পয়সা দিয়েছিলাম বাংলাদেশ শেয়ার দেওয়ার জন্য, ওনারা আমার বাইরে দিতে পারে নাই, আমার আটকে রাখছে, এই পর্যন্ত আমার টাকা দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন সিন্ডিকেট বন্ধে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। যে অভিবাসনের যে আইন 2013 আইন, সেগুলো অভিবাসন বান্ধব পুরোপুরি না। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও যদি অভিযোগ আসে, সেটাও আমরা দেখেছি যে সেটাও অনেকটা সময় সেটা ধামাচাপা পড়ে যায়, অথবা সেটাকে একটা লঘু শাস্তির দিকে নিয়ে যাওয়া হয়। গত 15 বছরে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়েছে 3 বার। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার দুপুর 1টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হয় উপদেষ্টা পরিষদের। বেলা 4টার দিকে 6টি কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশনের সদস্য নির্বাচন, কাজের প্রক্রিয়া সহ নানা বিষয়ে আলোচনা হয়। 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে কমিটিগুলো। প্রস্তাব দেওয়া হবে 31 ডিসেম্বরের মধ্যে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, এবং কিভাবে আমরা কার্যক্রম করব, সেগুলো কিভাবে সাজানো হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গেই সংলাপ হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে অন্তর্বর্তী সরকার। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে, অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপ। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। বুধবার জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় ছাড় দেবে না সরকার। এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। 6টি সংস্কার কমিশনের বাইরেও কমিশন গঠন করা হতে পারে বলে জানান উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুধবার রাত 8টার দিকে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে আসে কিছু শিক্ষার্থী। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা। রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন 3 বছর আগে ঢাকায় আসেন। ভব ঘুরে জীবনযাপন করতেন তিনি। মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো এই জন্য হলো। কারণ একটা মানুষ, আমরা একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না, আর ও তো সেখানে একটা মানুষ। আমরা এই বলার মতো এর ভাষা নেই, তো আমরা সঠিক বিচার চাই।
এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো, তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত এক্সস্ট করার চেষ্টা করছি। দ্বিতীয়ত আমরা একটা আইনি পদক্ষেপে গেছি। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজে যাদেরকে হামলা করতে দেখা যায় তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন সহ বেশ কয়েকজন। এদের কয়েকজনকে আটক করেছে। যদি আমি পাপী হয়ে থাকতাম তাহলে আমি ক্যামেরার সামনে আসার আমার কোনো দরকার ছিল না, আমি পলাতক থাকতাম। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি বেড়েছে পিটিয়ে হত্যার প্রবণতা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী। এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওঠে আলোচনার ঝড়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন রাজনৈতিক অস্থিরতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে ভয়াবহ সংকর বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী। মব জাস্টিসের যে ঘটনাগুলো, বিশেষ করে উশৃঙ্খল জনতা কিংবা উত্তাল জনতা, তারা নিজেরা মনে করে যে আসলে বিচারহীনতার সংস্কৃতির কারণে তারা নিজেরাই আইন হাতে তুলে নেয়। বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রকে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাতে এ ধরনের পিটিয়ে হত্যার সংস্কৃতি না ঘটে সে বিষয়ে সজাগ থাকবেন এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় এ ধরনের দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি। সম্প্রতি রাজশাহী ও বগুড়ায় 2 দিনের ব্যবধানে 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এসব হত্যাকাণ্ড বলছেন আইনজীবীরা। ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে দোষীদের আইনের আওতায় আনার তাগিদ এই আইনজীবীর। অফেন্ডার যারা এই ঘটনাটা করেছে এদেরকে ফাইন্ড আউট করাটা এবং এটা তাড়াতাড়ি করে আপনার যদি অভিযোগপত্র দাখিল করা হয় আর সাক্ষী আপনার এভিডেন্স আপনার সিসি ফুটেজ এবং আপনার ভিডিও বা এই যে আপনার যেগুলো পাওয়া যাবে এগুলো তো আছেই। মোরওভার আমি বিশ্বাস করব যারা এই অফেন্সটা করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই ছাত্ররা সেখানে ছিল তারা সাক্ষী দিতে আসবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিচার বহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা চেষ্টার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায় গ্রেপ্তার ব্যক্তি একজন ব্যবসায়ী। তুরস্কের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অথবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার জন্য অভিযুক্ত ব্যক্তি ইরানের সঙ্গে 2টি বৈঠক করেন। শিন বেট ও ইসরায়েলি পুলিশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত মাসে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সপ্তাহে শিন বেট জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাবেক ইসরায়েলি সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালনকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।